হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। গতকালকে সারাটা দিন এই চ্যানেল থেকে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হয়নি, তার কারণটা এতক্ষণে তোমরা প্রায় সবাই জেনে গেছো। হ্যাঁ, মন্দিরারা এসেছিল আমাদের বাড়িতে। এত সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি, সে ধারণার বাইরে, জানো তো। মানে খাওয়া দাওয়া আমরা সবাই সবার বাড়িতে করি, তাই না? আমাদের খাওয়া কারোর বাড়িতে গিয়ে নিমন্ত্রণ পাবো, সেই কারণে আমাদের খাওয়া কিন্তু আটকে থাকে না। আর আমাদের এখন লাইফস্টাইলটা হচ্ছে ক্যামেরাতে বন্দি। আমরা জানি আমরা কে কী রকম খাওয়া দাওয়া করি, তো সেখান থেকে আমাদের খাওয়া দাওয়াটা মেন উদ্দেশ্য ছিল না। মেন উদ্দেশ্য ছিল আমাদের বাড়িতে মন্দিরাদের ডাকা। ওরা এসছে, বাচ্চাটা আসেনি, তার জন্য একটা খারাপ লাগা রয়েছে। তবে হ্যাঁ, বুদ্ধিমানের কাজ করেছে যে নিয়ে আসেনি, কারণ ওয়েদারটা এত খারাপ আর সদ্য সদ্য বাচ্চাটা শরীর খারাপ থেকে উঠেছে, তো নিয়ে আসেনি। একটা খারাপ লাগা কাজ করেছে, কিন্তু তার পাশাপাশি ভালোও হয়েছে। বলে না, যা হয় ভালোর জন্য হয়। হ্যাঁ, যা যা হয় ভালোর জন্য হয়। আমরা যেটা নিজের থেকে খারাপ করি, তার জন্য তো আমাদের জন্য রয়েইছে বরাদ্দ, কিন্তু আমরা যদি নিজের থেকে কোনো রকম কোনো ভুল না করি, তারপরেও আমাদের সাথে যদি কোনো অন্যায় কেউ করে, সেটাও মাথায় রাখতে হবে যে সেটা ভালোর জন্যই হচ্ছে। হ্যাঁ, মানে আমরা যদি নির্দোষ থাকি, আমাদের জন্য ভালোর জন্য হচ্ছে, কিন্তু যে করছে তার জন্য নিশ্চয়ই ভালো হচ্ছে না। তো সেরকমই একটা খুব সুন্দর দিন কাটলো আমাদের গতকালকে। মানে বলে না যে আনন্দ পাওয়া, সুখ পাওয়া, সব থেকে বড় জিনিস হচ্ছে শান্তি পাওয়া। তো আমি আমার হাজব্যান্ড ঠিক সেরকম শান্তি পেয়েছি। গতকালকে যখন ওরা এসছে না, আমরা শান্তি পেয়েছি। আমি তো ব্যাকুল হয়ে যাচ্ছিলাম, এখনও আসছে না, এখনও আসছে না, এখনও আসছে না। যখন ওরা আসলো মানে তারপরে গিয়ে যেন আমার নিঃশ্বাসটা নামলো, এতটা ভালো লেগেছে আমাদের দুজনেরই। তো যাই হোক, তোমরা মন্দিরের ব্লগ অলরেডি দেখেছো, আমারটা বাকি আছে। আমি তো আমার টাইম মতনই ছাড়বো। আগে কন্ট্রোভার্সিতে একটুখানি মনোযোগ দিই, কারণ গতকালকে তোমাদের সাথে এই চ্যানেল থেকে দেখা করতে না পেরে আমারও কিন্তু একটুখানি মন খারাপ হচ্ছিল, যেহেতু তোমরা সবসময় কমেন্টের মাধ্যমে আমার জীবনে যে তোমাদের কতটা ভূমিকা সেটা সবসময় উপলব্ধি করাতে থাকো, তো খুব স্বাভাবিকভাবেই আমার তো মনে হবেই না। তো সেই কারণেই আজকে এখন বাজে 11:30, মোটামুটি কাজ সেরে নিয়ে কিছু বাকি আছে, তো ভাবলাম আগে তোমাদের সাথে কিছু কথা বলে নিই আর ভিডিও করে নিই। কিছু কথা মানে এই যে কথা, এরপর একটা কথা বলবো যে মানুষকে না, আমি দেখছি মানুষের ধৈর্য দিনে দিনে খুব কমে যাচ্ছে। মানুষের যে পেশেন্স লেভেলটা, এটা মানে এতটা কমে যাচ্ছে, যেটা কিনা তাদের নিজের পক্ষেই ক্ষতিকারক। এরকমই একটা ভুল বলবো, নিজের যেচে পড়ে কেউ করেছে। সেটা হলো, না তার নাম বললে পরে আবারও আমার ঝামেলা, আর ভালো লাগে না। কন্টেন্ট করা আলাদা বিষয়, কিন্তু যেচে পড়ে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করা না আমার সহ্য হয় না, আমি করতে পারি ভাই। কিন্তু ধৈর্য যদি মানুষ বজায় রাখে না, তাহলে তার ফলটা, এবং সেই ফলটা কিন্তু সুফল, কুফল না। ধৈর্যের ফল সবসময় হয়, কু হয় না। তো মানুষ এই ধৈর্যটাই রাখতে ভুলে গেছে। আমি যেচে পড়ে কোনো সময় কারোর পেছনে লাগতে যাব না, আর কেউ যেচে পড়ে বিনা কারণে আমার পেছনে লাগলে আমি তাকে পাত্তাও দেবো না, ঠিক আছে? আমি তাকে হেলায় সরিয়ে দেবো। তবে তোমরা আশা করছি বুঝতে পারছো আমি কি বলছি। মন্দিরার সঙ্গে কিন্তু আমার রেগুলার কথা হয় না, খুব প্রয়োজন না থাকলে কিন্তু আমিও ফোন করি না, ও ফোন করে না। আর ওকে আমি বলেছি যখন ফ্রি থাকবি, মনে পড়বে, ডাইরেক্ট ভিডিও কল করবি, ঠিক আছে? এরকমটা বলে রেখেছি। কিন্তু সবারই সংসার জীবনে কাজ থাকে, কেউ আমরা কিন্তু কারোর সঙ্গে রেগুলার বেসিসে কথা বলি না। সপ্তাহে একদিন হয় কিনা কথা সন্দেহ, কিন্তু তার মানে এই না যে মন্দিরার সঙ্গে আমার সম্পর্কটা আবার খারাপ করে ফেলবো আমি। একটা বোঝাপড়ার জায়গা প্রত্যেককে ক্রিয়েট করতে হবে। এখানে আমরা কেউ বাধ্য নই যে তোমার সাথে আমার কথা বলতেই হবে, নতবা আমাকে নিয়ে দুটো ভিডিও বানাতে বসে পড়বে। এরকমের সময়টা আমরা পার করে চলে এসেছি, কিন্তু এখনও কিছু কিছু মানুষ সেই জিনিসটাই গোঁ ধরে বসে রয়েছে। ও আমার সাথে কথা বলছে না, ওকে নিয়ে দুটো ভিডিও নামাবো। কষ্ট পাওয়ার কোনো জায়গাই নেই এখানে। আমি কি কষ্ট দেওয়ার মতন কোনো কাজ করেছি যে মানুষের কষ্ট পাচ্ছে বা পাবে? যেচে পড়ে যদি কন্ট্রোভার্সি করার জন্য, কন্টেন্ট করার জন্য, ভিউজ কামানোর জন্য যদি কেউ যেচে পড়ে কষ্ট পায়, সেখানে ভাই কিচ্ছু করার থাকে না। যাই হোক, আমরা আমাদের সম্পর্কটাকে এভাবেই ধরে রাখার চেষ্টা করব, দু পক্ষ থেকেই চেষ্টা করব। আর আমি তো দেখি, সত্যি বলছি, একটা বড় ভ্লগার হিসাবে মন্দিরের মধ্যে আমি সেই বলে না এফোর্টটা বেশি দেখি, যে না আমি দিদিভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখবই। আর সেই চেষ্টা দেখে আমিও একদম বিগলিত হয়ে যাই, যে না, ও এত বড় চ্যানেলের একটা ওনার হয়ে যখন এত নিজেকে এফোর্ট দেয়, এত ফোর্স করে, সেখানে মেরা তো বানতা হ্যায়, তাই না?
তো যাই হোক, এটাই বললাম যে গতকালকে আমরা দিনটা খুব ভালো কাটিয়েছি, খুব শান্তি পেয়েছি দুজন দুজনকে জড়িয়ে ধরে আমাদের বাড়িতেও আসাতে। নেক্সট হয়তো দেখবে আমরা ওদের বাড়িতে গেছি, দেখেইছো তো যে ও না, ওটা ওর ভিডিওতে না, ওটা আমার ভিডিওতে পাবে। যাই হোক, এবার চলে আসি মেন বিষয়বস্তুতে। আজকে প্রথমে বলে নিই ঢেপি দিদির খুব মানে গাত্রদাহ হচ্ছে যে কিমা কেন বলল যে আমি যেগুলো বলেছি সেগুলো সব সত্যি। তা ঢেপি দিদি বলছে যে তাহলে তোমার সম্পর্কে যা যা বলেছে দালাল, আমাকে প্রথমত বলে দালাল, ওর বরই আমাকে দালালিটা দেয়, মানে ঢেপি দিদির বর, হ্যাঁ ঢেপি দিদির আলট্রা মডার্ন বর, সেই আমাকে কিন্তু দালালিটা দেয়। সেই কারণের জন্যই কিন্তু ঢেপি দিদি আমাকে দালাল ডাকে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, প্রত্যেক মাসে কিন্তু আমাকে দালালি ঠিক পাঠিয়ে দেয়, একদম ফোনে ফোনে পাঠিয়ে দেয় আমার নাম্বারে। তো সেই কারণেই ঢেপি দিদি এত আর কি কনফিডেন্টের সঙ্গে আমাকে দালাল বলতে পারে। তো যাই হোক, সেই ঢেপি দিদি বলছে তাহলে আমি কিমার সম্পর্কে যা যা বলেছি সব সত্যি। আমি কিছু কিছু কথা বলেছি সেগুলো যে আলবাত সত্যি সেটা ঢেপি দিদি তুমিও জানো। হ্যাঁ, মিন টাইমে স্বীকার করনি সেটা তোমার নেচার, তুমি আসল সময়ে স্বীকার করনি সেটা তোমার নেচার, ঠিক আছে? তোমার নেচার হচ্ছে দোগলা টাইপ, তুমি মারাত্মক পরিমাণে দোগলা। কি করবা বলো, এই দোগলামোর মানে ওই যে বলে না ডাক্তার পাওয়া যায় না, কোনো ডাক্তার নেই যে কিনা দোগলামির রোগ সারিয়ে দেবে। তো তুমি ওটা নিয়েই পয়দা হয়েছো, তো তোমার সেই দোগলামিটা বরাবর থাকবেই। তার আগে বলি যে কিমা হয়তো ভেবেছে যে ঢেপি নাম আমি দিয়েছি, বলদা নাম আমি দিয়েছি। হ্যাঁ ঠিক বলেছ, না বলদা নাম আমি দিয়েছি না ঢেপি নাম আমি দিয়েছি, ঢেপি তো না ঢেপসিতা। আসলে আমি আবার লেভেলের মানুষদের নামকরণ করি, আমি আবার লেভেলের মানুষ। এখানে এবার লেভেল কি, কারোর লেভেল আপ কারোর লেভেল ডাউন না, লেভেল অর্থাৎ আমি যাদেরকে নিয়ে কন্টেন্ট করি তাদেরকে নিয়ে আমি নামকরণ করি। যারা আমাকে নিয়ে কন্টেন্ট করে প্রথমে করেছে তাদেরকে নিয়ে তাদের আমি নামকরণ করি না, এটা ফ্যাক্ট। কারণ আমি তাদেরকে নিয়ে ভাবিনি সেইভাবে, কোনো একটা নাম প্রচলিত হয়ে গেছে সেটা নিয়েই আমি তারপরে বলেছি। হয় না, প্রচলিত নামের মধ্যে কোনো একটা নাম ভালো লেগে যায়, অনেকেই তো বলে তুতলি, তা আমি তো জানতামই না যে ও তোতলা, তারপরে ভালো করে খেয়াল করেছে, হ্যাঁ তত করে তো তুতলি, বলদি, ঢেপসিতা, তারপরে কি নন্দাইয়ের সঙ্গে কিছু আছে, সেই সব এগুলো আমি তো কিছুই জানার কথা না, এগুলো আমার কিছুই জানার কথা না। আর আমি ওর নামকরণ না, আমি সেটাও করিনি। এই যে কিমা, এটাও পর্যন্ত আমি দিইনি, এই যে কিমা সেটাও পর্যন্ত আমি দিইনি। আমি এদেরকে নিয়ে তো কন্টেন্ট করতাম না, তা আমি এদেরকে কেন নামকরণ করব, তাই না? একদম ঠিক। বলদা যে বুঝতে পেরেছিল যে ও বলদা, সেই দিয়েছে ওকে বলদা। প্রত্যেকের বুঝতে, এখন তো প্রত্যেকের কাছে ক্লিয়ার যে ও বলদা। তো যাই হোক, তারপরে কি এবার সত্যি কথা কি বলেছি। হ্যাঁ, কিমার সম্পর্কে আমি যেগুলো বলেছি প্রথম, সেগুলো সত্যিই বলেছি। প্রথম যেটা নামটা বেরিয়ে এসেছে, কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার, তো যাই হোক না, গানটা মনে পড়ে গেল তাই করলাম। তো এই যে কাজল নামটা, এটা কিন্তু আমি বলিনি, এটা কিমার প্রাণের বান্ধবী ঝুলন্ত হাতি, তার সাথে সব কিছু শেয়ার করতো, সেই কিন্তু এই নামটা নিয়ে এসেছিল ওয়াইটিতে। তো তারপর থেকেই আমি বহু পরে জানতে পেরেছি কাজল। এইবার যেই পুরুষ মানুষের ছবিটা আমি লাইভ চলাকালীন দেখেছি, আলবাত ওই মানুষটির সঙ্গেই ওর সম্পর্ক, আলবাত। কিন্তু ঢেপি দিদি দেখতে পায়নি। ঢেপি দিদি আমার আগের থেকে চার চক্ষু লাগিয়ে তারপরে ভিডিও দেখে, ভিডিও করে, কিন্তু তারপরেও ঢেপি দিদি দেখতে পায়নি যে ওই পুরুষটার ছবিটা বাই মিস্টেক ক্লিক হয়নি, দিব্য সামনে থেকে ছবিটাকে ক্লিক করা হয়েছিল। কেউ দেখতে পায়নি, তখন কেউ বলেনি। ওটা তো মানে সৌভাগ্যবশত আমার চোখেই পড়ে গেছিল, আর সাথে সাথে লাইভ বন্ধ করে দিতে হয়। এতটাই প্রাইভেট ছবি, যদি বাই মিস্টেক কোনো ছবি উঠেও যায় আমাদের ফোনে, সেটা দেখা যাওয়াতে আমাকে লাইভটাই বন্ধ করে দিতে হবে। এই বিষয়টা তখন কেউ মানতে চায়নি, ওই যে দোগলা, তার জন্য মানতে চাইনি। ওটা আমি যখন বলেছি যে হ্যাঁ ওটা হচ্ছে তোমার কিমার নাগর ছিল, তো ছিল, কারণ কিমার বরকে তো আমরা সবাই চিনি, দেখেছি সে দেখতে কেমন।
এবং সেই সময় কিমা তার বান্ধবীর বাড়িতে উপস্থিত ছিল এবং বান্ধবীর বাড়ি থেকেই লাইভটা করছিল। আর দুপুরবেলায় নগর কীর্তন করে এসেছে। আলবাদ বলেছি, নাগরদোলায় ওঠে নগর কীর্তন করে বেড়ায়। এটা আমি প্রমাণ দেখেছি নিজের চোখে, তাই বলেছি। তোমার মতন অন্ধ নই আমি, দোগলা নই যে দেখবো দেখে বলেছিলাম। আর এখন কিমা ঘোড়া ঘোড়া বলছে বলে আমি সেই বলে দেওয়া কথা বা আমার দেখা জিনিস আমি অস্বীকার করব। নিজের মুখে কিমা স্বীকার করেছে যে আমার দম আছে, ঘরেও রাখি একটা, বাইরেও রাখি। তো তাহলে আমরা বললে দোষ কোথায়? ওর বলার পরিপ্রেক্ষিতে বলছি, এরকমটা তো মোটেও না, দেখে নিয়ে তারপরে বলছি। ঢেপি দিদি, তোমার চোখ দুটোই যে তোমার কোথায় যেন স্পাই ক্যামেরা গোজা আছে, সেই স্পাই ক্যামেরার মধ্যে তুমি ঢুকিয়ে রেখেছো, তাই তুমি দেখতে পাওনি। তারপরে মেট্রো স্টেশনে কিমা দিদি যে, বাবা ঢেপি দিদি কিমা দিদি, যাই হোক, লজ্জা করছে কিমা, লজ্জা করছে। তো কিমা দিদি যখন কারোর সাথে টিকিট আদান প্রদান করছিল, দুজন এদিক ওদিক দিয়ে, হ্যাঁ, দুজন দুটো এলিভেটরে উঠেছিল, এলিভেটর না, হ্যাঁ লিফট, তাই তো বলে, লিফট তাই তো বলে, হ্যাঁ চলন্ত সিঁড়ি, ব্যাস আমার সমস্ত প্রবলেম সলভ। বাংলায় বলো। চলন্ত সিঁড়িতে যখন উঠে যাচ্ছিল তখন দুজনে দুপাশ দিয়ে, কেন লেডিস লাইন আর জেন্টস লাইন কি ভাগ করা ছিল? বাবা, এত বড় একটা ভিডিও ক্লিপ আমাদের মাঝখানে এসে পৌঁছেছিল, ঢেপি দিদি তাও নাকি দেখতে পাইনি। ঢেপি দিদি কি বলছে, ও তাহলে দালাল যা যা বলেছে, ওই যে ফোনে কারোর ছবি দেখা গেছে পুরুষ মানুষের, তাহলে সেটাও সত্যি, নাগর ছিল। আবার লিফটে মেট্রো স্টেশনে দেখা গেছে, সেটাও সত্যি ছিল। আমি তো দেখতে পাইনি। বললাম না, তুমি কি করে দেখতে পাবে? তোমার চোখ দুটো তো ওই গোজা জায়গায় গুজে রেখেছিলে, ডবল করে গুজে রেখেছিলে, সেই কারণে তুমি দেখতে পাওনি। এখন বলতে মানে দুজনকে তোমরা বলবে, আর সেখানে সুতোপাকে না ঢোকালে হচ্ছে না। না, শিল্ড রেখে খেলা তোমার বের করে দেব, তোমার মাঝখানে শিল্ড রেখে খেলা না, বের করে দেব, ঘুচিয়ে দেব। বুঝতে পেরেছো? যা বলার ডাইরেক্ট বল, যা বলার কিমাকে ডাইরেক্ট বল। লেগেছে তোদের মধ্যে আগুন, আমাকে কেন মাঝখানে টানছিস রে? আমাকে কেন মাঝখানে টানছিস? জানোয়ার কোথাকার। একটুখানি কি বলেছে, ঘোড়া খুব ভালো ভিডিও করেছে, জ্বলে যাচ্ছে একদম, চুনচুনিতে আগুন লেগে গেছে একদম। তো যাই হোক বন্ধুরা, ঢেপি দিদিকে নিয়ে আমার এই দুটো কথাই বলার ছিল। দেখলাম ম্যাডাম দুজনকেই শান্ত হতে বলল। কিমা তো করছিলই না, কিমা তো কন্টিনিউয়াসলি ইগনোর করে যাচ্ছিল এই ঢেপিকে। এই ঢেপিকে নিয়ে বলার একটা জিনিস, নেহাতি গায়ে পড়ে উঠে আঁচড় দিতে থাকে, তার জন্য এক ঝটকা মারতে হয় মাঝে মধ্যে। বুঝতে পেরেছো তো? তো যাই হোক, এবার কিমা তো ওকে নিয়ে ভিডিও করছিলই না। কিমা মুখ খুললেও চিরফার হয়ে যাবে, আমি তো বলেছি চিরফার করে দেবে কিমা ওকে, কিন্তু কিমা বলে না। কিমা এখন অনেক ভদ্র হয়ে গেছে, অনেক শান্ত হয়ে গেছে। আসলে আমরা একটা জায়গায় এসে না প্রত্যেকে পরিণত হয়েছি, এক্সেপ্ট এই ঢেপি আর একটা আছে, এই দুটো বাদ দিয়ে আমরা সবাই পরিণত হয়েছি। একটা জায়গায় এসে ভদ্রভাবে ভিডিও করছি, এই দুটো কিছুতেই পারছে না। তো দেখা যাক কে প্রথমে তার চুপ্পি ভাঙে। যদি ঢেপি ভিডিও করে, কিমা তুই যদি কিছু না বলেছিস, চিরফার যদি না করেছিস না, যা যা জানিস সব বলবি, সব বলে দিবি, আর আমরা সেটা নিয়ে ভিডিও বানাবো। আমার তো আলাদাই ইন্টারেস্ট ঢেপির প্রতি, জানিসই তোর, তাই না? তো যাই হোক, এই গেল এই প্রসঙ্গটা। আসলে গতকালকে ভিডিও করিনি তো, তাই একটার মধ্যে সব কিছু ক্লিয়ার করছি। এবার আসি ঢ্যাঁড়সের ভিডিও। ঢ্যাঁড়স গতকালকে, বাবা কি অন্ধকার করে পুরো বৃষ্টি নেমে গেছে। ঢ্যাঁড়স গতকালকে একটা ভিডিও করেছে, যেখানে প্রথম পার্টটা দুবার করে দেখিয়েছে, আর আমি দুবার উলাফুলা করে হেসেছি। যে রুমের দরজাটা খুলেছে, মানে রুম রিভিউ দেয় না হোটেলের, রুম রিভিউ তোমরা তো দেখেছো অনেকেই, যখন ইয়েটা খুলেছে, দরজাটা খুলেছে, আর সাথে সাথে আমাদের বৌদির সেই কালো মুখটাকে নিয়ে এসেছে। তোমরা বিশ্বাস করবে না, আমি এত হেসেছি সে ধারণার বাইরে। ওই ছবিটা দিয়ে তারপরেই ওই যে খ্রিস্টান সন্ন্যাসীর যে লাভ দিয়ে উঠে পড়ে, আমি এত হাসি ওই জায়গাটা। আর টাইমিংটা খুব ভালো। এটা তো একেবারে ইউনিক, যে দরজাটা খুলেছে আর বৌদির মুখটা বেরিয়ে এসেছে, এত ইউনিক ছিল মানে আইডিয়াটা। আমি আরও বেশি হেসেছি। দেখো, ভিডিও যেই করুক না কেন, সে যদি একটা ক্রিয়েটিভিটি দেখায়, সেটাকে আমি মানে অ্যাকসেপ্ট করতে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব কাজ করে না মাথার মধ্যে, ঠিক আছে? আমি সবসময় খোলা মনের মানুষ, আমি প্রশংসাও খোলা মনে করি, আবার ধোচানিটাও খোলা মনেই দিই। তো যাই হোক, ওটা বেশ ভালো লেগেছে। এবার আসি কিছু কথায়। ইউটিউবে এসে বুঝতে পারলাম সময় কত দ্রুত গতিতে পাল্টায়। হ্যাঁ, এমনি ল্যাট খেয়ে পড়ে থাকো, দেখবা বছর মাস, দিন মাস বছর কিভাবে কেটে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু ইউটিউবে দেখো এরকম করে একদম তড়িৎ গতিতে বদলাচ্ছে। কেন?
আজ থেকে বছরখানেক আগে যেই বিষয়টা নিয়ে আমি বলেছিলাম, এবং সেই সময় যারা কিনা আমার বিরোধিতা করেছিল, ক্রিয়েটারদের কথা বলছি, আজকে তারা প্রত্যেকে আমি যেই কথা বলেছি সেই কথাগুলো বলছে। একটু গর্ব তো বোধ হয়, কারণ আমি প্রথম থেকে মানুষগুলিকে যেরকমটা চিনেছিলাম ঠিক সেরকমটাই বেরিয়েছে। আমি বারবার বলি, মিনাও ভুল করেছে, বেচুও ভুল করেছে। তুলনামূলক ভুলের মাত্রাটা বেচুর অনেক বেশি, এবং মিনা যেই ভুলটা করেছে সেই ভুলটা করার জন্য বেচু কিন্তু তাড়না জুগিয়েছে। একটা স্বামী যদি তার স্ত্রীকে তার প্রাপ্য পাওনা পুরোটা দেয়, তাহলে সেই স্ত্রী, সে যদি মানুষের বাচ্চা হয়, সঠিক শিক্ষা পেয়ে থাকে, সে কখনো তার স্বামীকে ডাম্প করতে পারে না, পারবে না, তার বিবেক তাকে করতে দেবে না। ঠিক আছে, এক দুই দিক কমতি সবার থাকে, কিন্তু যেইগুলো মানুষ চাইলেই দিতে পারে, কিছু কমতি মানুষ চাইলেও পূরণ করতে পারে না নিজের মধ্যেকার, কিছু জিনিস মানুষ চাইলেই সেটা দিতে পারে, যেমন কিনা বিশ্বাস, একে অপরকে করা, ভালোবাসা, রেসপেক্ট, সবচেয়ে বড় হচ্ছে রেসপেক্ট। হ্যাঁ, এই জিনিসগুলো যখন একটা মানুষ আরেকটা মানুষকে না দেয়, তখন ভাববে যে তার প্রতি তার কোনো ইন্টারেস্টই নেই। কারণ এগুলো কিন্তু স্বেচ্ছায় দেওয়া যায়, এগুলো পাওয়ার জন্য মানে কি বলে ওটাকে, মানসিক করতে হয় না, ঠাকুরের কাছে চাইতে হয় না এগুলো। তো এইগুলো যখন মানুষ না পায় না, তখন অটোমেটিক্যালি অন্যদিকে মন যায়, এটা বাস্তব সত্য কথা। তাই মিনা যেই ভুলটা করেছে সেই ভুলটা করার পেছনে বেচু প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কিন্তু বেচু যেই ভুলটা করেছে তার পেছনে কিন্তু কোনো ভূমিকা ছিল না, কারোর ভূমিকা ছিল না। নিজের থেকে যা শিক্ষা পেয়ে এসেছে যে ছেলেরা সব কিছু করতে পারে, সেই শিক্ষাটার অপব্যবহার করেছে। ঠিক আছে, তো সেই সময় আজ থেকে একটা বছর আগে যখন এই মাল রিকভারি হলো, তারপরে বাচ্চার জন্মদিন হলো, সেই সময় আমি যেই কথাগুলো বলেছিলাম, আজকে ঢ্যাঁড়স তার ভিডিওতে সেই কথাগুলো বলেছে। ঢ্যাঁড়স, সত্যি কথাটা বলার জন্য এই ক্ল্যাপটা তুই ডিজার্ভ করিস, কিন্তু হ্যাঁ, বড্ড দেরি করে ফেলেছিস। যখন মুখের উপরে তোদেরকে ইগনোর করেছে, হটিয়ে দিয়ে হেটার্সের তালিকায় তোদেরকে ইনক্লুড করে দিয়েছে, সেই সময় তোরা সত্যি কথাটা বললি। ভার্না, আসানসোলের বিষয়টাতে তুই জানতিস যে কে ঠিক কে ভুল, বুকে হাত দিয়ে বলবি তুই জানতিস না, কিন্তু তারপরেও ভাইয়ের সাপোর্ট করেছিস, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মেয়েটাকে নগ্ন করেছিস, এটা পাপ করেছিস। আজকে তুই ভেবে দেখ, সেই পাপের ফল তুই পেয়েছিস, চ্যানেলটা আর তোর নেই। কে বলেছে এই জন্মেরটা এই জন্মেই আমাদেরকে পেয়ে যেতে হবে, প্রত্যেকের। তো সেখানে তো আমি নিজেকে সবার আগের খাতায় রাখি, মানে খাতায় সবার ওপরে নাম রাখি, যে আমি যা যা করবো তার ফল আমি পাবই, কিন্তু আমার সাথে যা যা হচ্ছে এক্সট্রিম লেভেলের। তো যাই হোক, তো ঢ্যাঁড়স যে কথাগুলো বলেছে আমার ভীষণ ভালো লেগেছে, যে হ্যাঁ, এইবার সব শেষে কথাগুলো বললো। কথাগুলো কি, সেটা হলো, আমি যখন বলেছিলাম যে বাচ্চাটার কিন্তু সব আছে, বাচ্চাটার বাড়ি ঘর, বাবা মা তো জীবিত রয়েছে না, তো দাদু ঠাকুমা সব রয়েছে, আর্থিক দিক থেকে তাদের কোনো অভাব অনটন নেই, কিন্তু তারপরেও যেইভাবে বেচু তার বাচ্চাকে সামনে রেখে, যেইভাবে লিকুইড মানি সহ ফার্নিচার, তারপরে গিফট, বাচ্চাটাকে গিফটের নাম করে পাশাপাশি সবাইকে পাঠিয়েছে, যা নিয়েছে সেটা আমি বলেছিলাম এটা একটা ভিখারি বৃত্তি হয়ে যাচ্ছিল, ভিখারিপনা হয়ে যাচ্ছিল। তো সেখানে দাঁড়িয়ে আমার মিটআপটাকে নিয়ে নোংরা থেকে নোংরা মন্তব্য ইচ অ্যান্ড এভরি ক্রিয়েটার করেছে, ওই জিনিসটাকে গুলিয়ে ফেলেছে। আর সবার এইসব তো ছাড়ো না, ঢ্যাঁড়সের কথা, এইসব তো ছাড়ো না, আবি তো রুকো। সবচেয়ে বড় কথা হচ্ছে, একটাই কথা বলেছে, তোর তো বাচ্চা কাচ্চা নেই, তার জন্য তুই হিংসা করিস, তুই হিংসায় জ্বলে পুড়ে মরছিস। আমি একটাই কথা বলেছিলাম, ওই নিষ্পাপ শিশু, ওর সঙ্গে হিংসা করে আমার কি লাভ হবে? ওর গাড়িটা কি নিয়ে আমি চড়বো, না ওর গাড়িটা নিয়ে আমি খেলবো? ওর জামা কাপড়গুলো কি নিয়ে আমি পরবো? আমি এই কথাগুলো বলেছিলাম, কিন্তু না, প্রত্যেকে তখন আমাকে এই একটা জায়গা নিয়ে ঠুকে 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 একেবারে আমাকে ঠোকাকার করে দিয়েছিল। আজকে ঢ্যাঁড়স সেই কথাগুলো বলছে যে বাচ্চাকে নিয়ে আমরা চিন্তা করব না কেন, কারণ বাচ্চাটার সঙ্গে আমাদের ইমোশনস সব দিক থেকে জড়িয়ে আছে, সব দিক থেকে। যখন বাচ্চাটার জন্য এত কিছু মানুষের কাছ থেকে হাত পেতে নেওয়া হয়েছে, শুধু বাচ্চাটার জন্য না, বাচ্চাটার আড়ালে বাচ্চাটাকে শিখণ্ডী করে তারা নিজেরা যেইভাবে
ফুলে ফেপে উঠেছিল, সেটা যখন হাত পেতে নিতে পেরেছে, তাহলে এগুলোও নিতে হবে। একদম সত্যি কথা, এগুলোও নিতে হবে। আজকে যখন ওই কথাটা ঢ্যাঁড়স বললো না, যে এর থেকে এনাদেরকে দেওয়ার থেকে, এদেরকে দেওয়ার থেকে, মানে বেচুর আর বেচুর পরিবারকে বা বেচুর বাচ্চাকে দেওয়ার পরিবর্তে রাস্তায় রাস্তার বাচ্চারা, ফুটপাতে যারা বসবাস করে বা অনাথ বাচ্চাদেরকে দিলে পরে আল্লাহ তাআলা অনেক খুশি হবে। সত্যি বলছি বন্ধুরা, রান্না করছি, রান্নাঘরে রয়েছি আর ভিডিওটা দেখছি আর আমার চোখ থেকে লিটারালি জল পড়ছে। কারণ এই সেম কথা বলতে 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 আর মানুষের অভিশাপ কুড়াতে 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 আমি জর্জরিত হয়ে গেছিলাম। তারপরেও আমি বলা থামাইনি। আমি বলেছিলাম, দূর থেকে যারা আছো তারা ওই পার্সেল করে বাচ্চাটার জন্য গাদা 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 না পাঠিয়ে, কারণ বাচ্চাটা এখন বড় হবে, এত জামা কাপড়ও পরবে কখন, না পাঠিয়ে যারা অনাথ খেতে পায় না তাদেরকে দিতে। আর এই কিমা আমাকে কি বলেছিল, কেন তোর হিংসা হচ্ছে, ওকে দিচ্ছে, একটা বাচ্চার জিনিসপত্র নিয়ে হিংসা করিস। কম বলেনি, প্রত্যেকে বলেছে। আজকে দেখো সেই আমার কথাগুলোই ঘুরে ফিরে ওদের মুখে, বিশেষ করে ঢ্যাঁড়সের মুখে। তবে হ্যাঁ, আমি হ্যাটস অফ জানাই ঢ্যাঁড়সের সৎ সাহসকে, যে দেরিতে হলেও ঢ্যাঁড়স কথাগুলো বলেছে। এগুলো হচ্ছে অরিজিনাল কথাবার্তা। ওগুলো ছিল বলে না ওই যে চাটা কথাবার্তা। এগুলো হচ্ছে আসল মানবিকতার কথা। আমরা দেখি না যে বাচ্চার জন্মদিনে বা নিজেদের বিবাহবার্ষিকী উপলক্ষে বৃদ্ধাশ্রমে গিয়ে খাওয়াচ্ছে, অনাথ বাচ্চাদের খাওয়াচ্ছে, কেন? এগুলো হচ্ছে ডাইরেক্ট ভগবানের কাছ থেকে আশীর্বাদ নেওয়া। সেখানে তো বেচু লাখপতি। কথায় কথায় এরাই বলতো যে বেচুর কোনোদিনও খাওয়া দাওয়ার অভাব হবে না, যা জায়গা জমি আছে, তারপরেও কেন ভিক্ষা করেছিল। এই কথাগুলোই আমি এতদিন ধরে বলেছি, ওই সময়টা, এতদিন ধরে অর্থাৎ ওই সময়টাতে বলেছি। এখন আর বলি না। এখন দেখো সময়ের ফের কীরকম, যে এইভাবে বের হচ্ছে। তো ভিডিওটা বড় হয়ে যাবে, নেক্সট টপিক নিয়ে আলোচনা করতে গেলে। নেক্সট টপিকটা নেক্সট ভিডিওর জন্য রেখে দিলাম। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সুতপাকে আশীর্বাদ করো তোমরা দুহাত ভরে, যে সুতপা যেন এভাবেই এরকমই থাকতে পারে, যে সঠিক সময়ে সঠিক কথাটা সুতপার মুখ থেকেই বের হয়। 1 বছর হোক, 6 মাস পরে হোক, সেই কথাটা অপোজিশনের অপোজিট মানুষের তরফ থেকে ঠিক বের হবে। তার জন্য সুতপাকে ফোর্স করতে হবে না। এই আশীর্বাদটা তোমরা করো, যাতে করে আমি এইভাবে খোলা চোখে সত্যিটাকে সত্যি আর মিথ্যেটাকে মিথ্যে, ঠিকটাকে ঠিক, ভুলটাকে ভুল বলতে পারি। আর এটাও আশীর্বাদ করো যে আমার সামনের মানুষটা আমাকে যত খারাপই বাসুক না কেন আর যত ভালোই বাসুক না কেন, তার যদি কোনো গুণ দেখি আমি এরকমভাবে বলতে পারি আর সেই গুণটাকে অ্যাকসেপ্ট করতে পারি। আশীর্বাদ করো। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। মনটা খুব ভালো আছে।